দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাইবেরিয়ার তুষারপাতের মধ্যে কিছু মানুষকে বন্দী করে রাখা হয়েছিল। তবে এই মানুষগুলো সুযোগ বুঝে একদিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হিটলার এসব মানুষদেরকে মারার জন্য সব জায়গায় ফাঁদ পেতে রেখেছিল। তাও তারা কোনো রকমের ভাবে ওখান থেকে পালিয়ে রাশিয়া ছাড়িয়ে মঙ্গোলিয়া, তিব্বত, চীন হয়ে ভারতে প্রবেশ করে। জানলে অবাক হবেন যে তারা শুধুমাত্র পায়ে হেঁটে ৬,০০০ কিলোমিটারের পথ পাড়ি দিয়েছিল। তাদের কাছে না ছিল খাবার, না ছিল পানি। এর মধ্যে নদীনালা, খালবিল সহ তারা মরুভূমির ভয়ঙ্কর কবলে পড়ে। যাত্রাপথে তারা নিজেদের অনেক সাথীকেও হারিয়ে ফেলে, কিন্তু তাও শুধুমাত্র বাঁচার জন্য এই মানুষগুলো সাইবেরিয়া থেকে ইন্ডিয়া পর্যন্ত হেঁটে এসেছিল। মুভিটি শুরু হয় সাইবেরিয়ার একটি বরফে ঘেরা জেলখানা দেখিয়ে, যেখানে সিকিউরিটি গার্ডরা নতুন কয়েকজন কয়েদিকে নিয়ে এসেছিল। আর এরা সবাই হলো পোল্যান্ডের জনগণ। তবে এদের সবাইকে মিথ্যা কেসে ফাঁসিয়ে এই জেলে আনা হয়েছে। এই কয়েদিদের মধ্যে ইয়ানুস নামের একজন কয়েদিকেও দেখা যায়, আর সে ছিল পোল্যান্ডের একজন সেনা অফিসার। তার নামেও একটা মিথ্যা কেস সাজিয়ে তাকে এই কাগজে সই করতে বলা হয়েছিল। আর সেই কাগজে সই না করলে তার স্ত্রীকে তার সামনেই টর্চার করে তাকে দিয়ে সেই কাগজে সই করিয়ে নেয়। এমনকি ইয়ানুসের স্ত্রীকেও তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ফোর্স করা হয়। আর ইয়ানুস তার স্ত্রীকে বাঁচাতে সেই কাগজে সই করে দেয়। এতে করে ইয়ানুসের ২০ বছরের সাজা হয়ে যায়। এরপর সব কয়েদি সেই জেলে আসলে জেলের ওয়ার্ডেন সবার উদ্দেশ্যে জানায় যে কেউ যেন ভুলেও এখান থেকে পালানোর চেষ্টা করো না। সে আরও বলে, যদি কেউ এখান থেকে ভুলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে বাইরের ঠান্ডা আবহাওয়া তাকে শেষ করে দেবে। যদি কেউ এই ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে জঙ্গল থেকে পেরিয়ে ওপাশে পৌঁছেও যাও তাহলে ওই পাশে থাকা জনগণ তাদেরকে ছাড়বে না, কারণ কোনো কয়েদিকে মারতে পারলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা করা আছে। আর সেই টাকার জন্য আশেপাশের জনগণ তোমাদের মারার জন্য দুইবার ভাববে না। দেখা যায় এই জেলে সব কয়েদিদের সঙ্গে ভয়ানক টর্চার করা হতো। তাদেরকে দিয়ে দিনরাত কাজ করানো হতো। তবে এত কাজ করার পরেও খাবারের জন্য শুধুমাত্র শুকনো রুটি আর স্যুপ দিত। এত নিম্নমানের খাবারের জন্য প্রত্যেক কয়েদি ভিটামিনের অভাবে ভুগতে শুরু করে। কয়েকজন একেবারে অন্ধ হয়ে যায়। এরপর সেখানে ইয়ানুসের সাথে খাবরাব নামের একজন কয়েদির সঙ্গে পরিচয় হয়। তাদের দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে শুরু করে। আর এবার তারা দুজন ঠিক করে এখান থেকে যে করেই হোক তাদেরকে পালাতে হবে। তারা দুজন পালানোর জন্য প্ল্যান করতে শুরু করে। তবে তারা ভালো করেই জানত পশ্চিম দিকের এলাকা হিটলার দখল করে রেখেছে, তাই সেদিক থেকে পালাতে পারবে না। আর এই দিকটা তো কমিউনিস্ট দল দখল করে নিজেদের রাজত্ব চালাচ্ছে। তাই এবার তারা ঠিক করে তারা এবার দক্ষিণ দিকের বৈকাল হ্রদ পেরিয়ে মঙ্গোলিয়াতে পালিয়ে যাবে। খাবরাব ইয়ানুসের প্ল্যানে সম্মতি দেয়। তবে সে জানায় এই সময় তাদের পালানো একেবারেই উচিত হবে না। তারা বসন্তকালে এখান থেকে পালিয়ে যাবে। তবে ইয়ানুস জানায় বসন্তকাল আসতে এখনও অনেকটা দেরি আছে। তাদেরকে বাঁচতে হলে তার আগেই এখান থেকে পালাতে হবে। এরপর ইয়ানুস সেখানে থাকা আরও বেশ কিছু কয়েদিদের সঙ্গে তার প্ল্যানের খবর জানায়। পালানোর কথা শুনে তারাও ইয়ানুসকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর এবার তারা পালানোর জন্য নিজেদের সাধ্যমতো খাবার জমাতে শুরু করে, যাতে করে যাওয়ার পথে তাদেরকে অনাহারে মরতে না হয়। একদিন খনিতে কাজ করতে গেলে সেখানে মিস্টার স্মিথ নামের একজন পুরনো কয়েদির সঙ্গে ইয়ানুসের পরিচয় হয়। ইয়ানুস সেই কয়েদিকেও তার পালানোর খবর জানায়। সে আরও জানায় যে সে খাবরাবের সঙ্গে এখান থেকে পালানোর প্ল্যান করছে। এই কথা শুনে সে বলে ওঠে, তুমি ভুল করছো, খাবরাব তোমাকে ফাঁসাচ্ছে। সে অনেক বছর ধরেই এখানে আছে। আর সে আগেও এমন অনেকেই পালানোর কথা বলেছিল। এমনকি সে তো আমার সাথে পালানোর কথা বলেছিল। তবে সে কখনোই পালাবে না, তার সেই সাহস নেই। সে তো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিছুটা আশা যোগায় এইসব কথা বলে। তার এমন কথায় ইয়ানুস কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ইয়ানুসের এমন রিয়াকশন দেখে স্মিথ বলে ওঠে, আমার বলা উচিত ছিল, তাই আমি বলেছি। এখন বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার। আর সত্যি তুমি যদি পালানো নিয়ে সিরিয়াস থাকো তাহলে আমি তোমার সঙ্গে থাকব। এই কথা শুনে ইয়ানুস আবারও কিছুটা সাহস পায়। আর সেই রাতে ঝড় শুরু হলে ইয়ানুস খাবরাবকে এসে বলে, এই সময় পালালে সিকিউরিটি আমাদের পায়ের ছাপ দেখতে পাবে না, তাই এখনই পালানো উচিত। তবে খাবরাব জানায় এমনি করে তারা কিভাবে পালাবে। তাদের পালানোর জন্য আগে পর্যাপ্ত খাবার ও পানি এবং একটা প্ল্যান করে পালানো উচিত। খাবরাবের এসব কথা শুনে ইয়ানুস হতাশ হয়ে জেলের মধ্যে ফিরে আসে আর বাকি লোকদের জন্য ওয়েট করতে শুরু করে। এরপর মিস্টার স্মিথ এসে বলে সবাই ঘুমিয়ে পড়লে তারা পালিয়ে যাবে। এরপর সবাই বাকিদের ঘুমানোর জন্য ওয়েট করতে শুরু করে। তারপর যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ইয়ানুস এবং তার ৬ জন সাথী কোনোভাবে লুকিয়ে সেই জেল থেকে পালিয়ে যায়। তবে গার্ডরাও বুঝতে পেরে যায় এবং শিকারী কুকুরকে সাথে নিয়ে তাদের পিছু করে। তবে এই ভয়ানক তুষার ঝড়ের কারণে গার্ডরা বেশি দূর এগোতে পারে না। তার আগেই ইয়ানুস আর বাকিরা অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। গার্ডরা কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছিল না। তবে ইয়ানুস তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তার সাথীদের নিয়ে সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে পালিয়ে যায়। তারা পালাতে পালাতে প্রায় ৩০ কিলোমিটার দূরে চলে আসে। আর এখন তারা গার্ডদের হাতের বাইরে চলে আসে। তবে তাদের সাথে খাবরাব আর আসেনি। সেখানে ইয়ানুসের একজন সাথী, যার নাম ভলকা, সে বাকিদেরকে জানায় সে শুনেছে
খাবরাব তাদের এই পালানোর প্ল্যানটা গার্ডদেরকে বলে দিতে চেয়েছিল, আর সেজন্য সে বাধ্য হয়ে খাবরাবকে মেরে ফেলেছিল। কথা জানতে পেরে ইয়ানুস কিছুটা কষ্ট পায়। কিছুটা বিশ্রাম নিয়ে তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। সবাই একসাথে সেই বৈকাল হ্রদের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেখানে যেতে তাদেরকে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। এরপর রাত হলে তারা একটা জায়গায় বসে সেখানে রাত কাটানোর পরিকল্পনা করে, আর পাশ থেকে কিছু কাঠ খুঁজে এনে সেখানে আগুন জ্বালায়। এদিকে তাদের মধ্যে কাজী নামের একজন সাথে যে অন্ধত্ব রোগে ভুগছিল, সে কাঠ আনতে গেলে অন্ধকার সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। অনেকক্ষণ খুঁজলেও তারা কোথাও কাজীকে আর খুঁজে পায় না। তবে পরদিন সকালে তারা কিছুটা দূরে কাজীর বরফ জমা মৃতদেহ দেখতে পায়। এরপর তারা সবাই আবারও তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। এমনি করে বেশ কিছুদিন পার হয়ে যায়, আর সময়ের সাথে সাথে এখন তাদের খাবারের অভাবও দেখা দিতে শুরু করে। আর এবার প্রাণ বাঁচানোর জন্য পাখির ডিম, গাছের ছাল, যে যা পাচ্ছে সেটা খেয়ে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। একদিন কিছু নেকড়ে মিলে একটা বন্য পশুকে মেরে খাচ্ছিল। এটা দেখতে পেয়ে ইয়ানুস আর তার সাথীরা লাঠির সাহায্যে সেটাকে ভয় দেখিয়ে সেগুলোকে তাড়িয়ে দেয়। এরপর নিজেরাই সেই কাঁচা মাংস খেতে শুরু করে। ক্ষুধার জ্বালায় তারা এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে একেবারে জানোয়ারের মতো ছিঁড়ে খুঁড়ে সেই পশুটাকে খেতে শুরু করে। এরপর ইয়ানুস অনুভব করে বৈকাল হ্রদে যাওয়ার জন্য সে যতটা সময় অনুমান করেছিল তার থেকে অনেকটা বেশি সময় হয়ে গেছে। আর এবার সে ঠিক করে সে একাই বৈকাল হ্রদটাকে খুঁজে বের করতে শুরু করবে, আর যত দ্রুত সম্ভব খুঁজে বের করে বাকিদেরকে নিতে আসবে। এই কথা বলে সে সবাইকে সেখানে রেখে বেরিয়ে পড়ে। সে একা প্রতিনিয়ত হাজার কষ্ট সহ্য করে এগিয়ে যেতে শুরু করে। এরপর এক সপ্তাহ পর সে ওই হ্রদটাকে খুঁজে পায়। এরপর সে আবারও সাথীদের কাছে ফিরে আসে তাদেরকে নেওয়ার জন্য। এরপর তারা সবাই সেই দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে যাওয়ার পথে তারা অদূরে একটি মেয়েকে লুকিয়ে তাদেরকে অনুসরণ করতে দেখতে পায়, আর এই মেয়েটা তাদের বেশ কিছুদিন ধরে ফলো করে যাচ্ছিল। ইয়ানুস সেই মেয়েটার সঙ্গে কথা বলে জানতে পারে সেও একজন কয়েদি ছিল। সেও ওই জেল থেকে পালিয়ে এসেছিল, আর সে এখন ভীষণ ক্ষুধার্ত। এই কথা জানতে পেরে ইয়ানুস সেই মেয়েটাকে নিজেদের সাথে নেওয়ার জন্য তার দলের বাকিদের সঙ্গে কথা বলে, কিন্তু তারা কেউই এই অচেনা মেয়েটিকে নিতে রাজি হচ্ছিল না। তার সাথে এমনিতেই তাদের কাছে কোনো খাবার নেই, আর তাই তারা এবার মেয়েটাকে সেখানে রেখেই বেরিয়ে পড়ে। এরপর কিছুটা দূরে যেতেই তারা সামনে একটা পাহাড়ের মধ্যে একটি হরিণকে পড়ে থাকতে দেখতে পায়। এরপর তারা সবাই মিলে সেটাকে শিকার করে ফেলে আর নিজেদের খাওয়ার জন্য সাথে করে নিয়ে যায়। এরপর তাদের দলের একজন গিয়ে সেই মেয়েটিকে আবারও তাদের দলের কাছে নিয়ে আসে। এরপর রাত হলে তারা সবাই মিলে সেই হরিণটার মাংস পুড়িয়ে খেতে শুরু করে। পরদিন সকাল হতেই তারা আবারও বেরিয়ে পড়ে। এরপর তারা শেষমেশ বৈকাল হ্রদে এসে পৌঁছে যায়, কিন্তু সেখানে তারা একটা জনবসতি দেখতে পেয়ে থেমে যায় আর পাশে লুকিয়ে পড়ে, কারণ ধরা পড়লে তাদের কোনো রক্ষা নেই। তবে এখন তাদের কাছে কোনো খাবারও ছিল না। এরপর রাত হলে ভলগা লুকিয়ে সেই গ্রাম থেকে কিছু খরগোশ চুরি করে আনে। এটা দেখে বাকিরা রেগে যায় আর বলে, তোমার জন্য আবার আমাদের হয়তো বিপদে পড়তে হবে। তবে ভলগা বলে, না খেয়ে কীভাবে বাঁচতে হলে আমাদের খাবারের দরকার আছে, তাই আমি এটা করেছি। এরপর তারা সেই খরগোশের মাংস পুড়িয়ে খেতে শুরু করে। তখন মেয়েটা জানায় তার নাম জেনুস্কি। সে তার ফ্যামিলির সঙ্গে মস্কোতে একটা বড় হোটেলে থাকতো। তবে 1937 সালে সেখানকার সরকার তার বাবা মাকে শত্রুদের গুপ্তচর বলে ধরে নিয়ে যায়, আর তার ভাইকে মেরে তাকে একটি অনাথ আশ্রমে দিয়ে আসে। তবে সে কিছু বছর পর সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতে তারা সবাই মিলে বৈকাল হ্রদ পাড়িয়ে মঙ্গোলিয়া প্রবেশ করে। এরপর তারা সবাই মঙ্গোলিয়ার বর্ডারে এসে পৌঁছে যায়। তবে ভলগা জানায় সে কিছুতেই রাশিয়া ছেড়ে যাবে না, সে ধরা পড়ার কোনো ভয় করে না। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ইয়ানুস এসে তাকে বিদায় জানিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। সবাই বেশ আনন্দের সঙ্গে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভেতরে গেলে তাদের সব আশা ভেঙে যায়, কারণ সামনে গেলে দেখতে পায় মঙ্গোলিয়াতেও এখন কমিউনিস্ট শাসন চলছে। এর মানে তারা এখানেও আর থাকতে পারবে না। আর এবার এখান থেকে বাঁচার জন্য আবারও তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। বেশ কিছুক্ষণ সামনে এগিয়ে গেলে তারা সামনে একটা বৌদ্ধ মন্দির দেখতে পায়। তবে কাছে গিয়ে সাহায্য চাইতে গেলে দেখতে পায় সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই বেঁচে নেই। কমিউনিস্ট টিম পুরো মন্দিরটাকে ধ্বংস করে দিয়েছে। এরপর তারা ঠিক করে এখন তারা এখানে না বসে থেকে চীনের হিমালয় পেরিয়ে ভারতের দিকে এগিয়ে যাবে। তবে এই পথও তাদের জন্য সহজ ছিল না, কারণ সেখান থেকে চীনের দূরত্বই ছিল 600 কিলোমিটার, আর সেখান থেকে আবার ভারতের পথ অনেকটাই বাকি। তবে তারা হার না মেনে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এমনি করে বেশ কিছুদিন পর তারা একটা মরুভূমির এলাকায় এসে পড়ে। আর এবার 800 থেকে 900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মরুভূমি তাদের যাত্রাকে আরও বেশি দুর্গম করে ফেলে। তবুও তারা সাহস নিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে খাবার ও পানি উভয়ের সংকট দেখা যায়। তাও তারা সবাই হাল ছাড়ে না। এরপর কিছুদিন পর হঠাৎ করেই মিস্টার স্মিথ দূর থেকে একটা গাছের অস্তিত্ব দেখতে পায়। তবে ইয়ানুস সেটা মানতে পারছিল না। সে জানায় ওটা হয়তো কোনো মরীচিকা। তবে স্মিথ তার কথা মানতে চায় না এবং সেই দিকে এগিয়ে যেতে শুরু করে। আর তার দেখা দেখে বাকিরাও তাকে অনুসরণ করতে শুরু করে।
এরপর কাছে গেলে দেখতে পায় সেখানে সত্যি একটি গাছ রয়েছে, এমনকি গাছের শিকড়ের নিচে পানিও রয়েছে। এটা দেখে সবাই বেশ আনন্দে ইচ্ছে করে পানি পান করতে শুরু করে, সেই সাথে কিছুটা পানি নিজেদের সাথেও নিয়ে যায়। এরপর তারা সেই পানি নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। তবে কিছু দূর যেতেই তাদের এক ভয়ানক মরুর ঝড়ে পড়তে হয়, আর প্রাণ বাঁচাতে সবাই পানি ফেলে উল্টো দিকে পালাতে শুরু করে এবং একটা পাথরের ঢালে এসে নিজেদের বাঁচিয়ে নেয়। এরপর বেশ কিছুক্ষণ পর আবার সেই ঝড় থেমে যায়। তবে এই ঝড়ে তাদের সঙ্গে আনা সব পানি নষ্ট হয়ে গেছে, আর এখন তাদের খাওয়ার মতো আর কোনো পানি নেই। এরই মধ্যে স্মিথ জানায় তারা কি আবারও আগে যেখান থেকে পানি নিয়ে এসেছিল সেখানে যেতে পারে না। এই কথা শুনে ইয়ানুস জানায় এই বিশাল মরুভূমিতে তারা দিক হারিয়ে ফেলেছে, তাই চাইলেও এখন তারা সেই জলাশয়কে খুঁজে পাবে না। এরপর সবাই সেখানে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে, আর এখন খাবার ও পানির অভাবে সবার অবস্থায় খারাপ হয়ে যায়। এক পর্যায়ে জেনুস্কি পথেই পড়ে যায় এবং দুর্বলতার কারণে সে ওখানেই মারা যায়। এরপর সবাই মিলে জেনুস্কিকে সেই মরুভূমির এলাকাতেই কবর দিয়ে তার শেষ কাজ সম্পন্ন করে। এরপর সবাই আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে, পানি ছাড়া তারা আর এগোতেই পারছিল না। আর এই পরিস্থিতির কারণে থমাস নামের তাদের আরও একজন সঙ্গী নিজের প্রাণ হারায়। আর এই থমাস অসাধারণ একজন আর্টিস্ট ছিল, তাকেও সেখানে কবর দিয়ে তারা এগিয়ে যায়। আর এখন স্মিথের অবস্থাও খারাপ হতে শুরু করে, আর পানির জন্য এবার তারা কাদা থেকে পানি চুষে খাওয়ার চেষ্টা চালিয়ে যায়। তবে এখনও তারা এই জায়গা থেকে বেরিয়ে হতে পারছিল না। এদিকে স্মিথ আবারও নিজের মনোবল হারিয়ে ফেলে। সে ইয়ানুসকে বলে তাকে এখানেই ছেড়ে যেতে, তবে ইয়ানুস এটা করতে রাজি ছিল না। এখানেই জানা যায় মিস্টার স্মিথের একটা ভয়ানক অতীত আছে। তার 17 বছরের ছেলেকে এই কমিউনিস্টরা গুলি করে মেরে ফেলেছিল। এরপর এত বছর পর তার জীবনে সে জেনুস্কিকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু এখন সৃষ্টিকর্তা তাকেও কেড়ে নিয়েছে। এসবের জন্য এখন সে নিজের বাঁচার ইচ্ছাটা ছেড়ে দেয়। তবে ইয়ানুস তার মনোবল বাড়ানোর জন্য বলে, মানুষের জীবন কখনোই একজনের জন্য থেমে থাকে না, আর তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটা পূরণ করতেই হবে, আর সেটার জন্য আমরা সবাই তোমার সঙ্গে আছি। ইয়ানুসের এসব কথা শুনে মিস্টার স্মিথ আবারও বাঁচার জন্য আশা ফিরে পায়, আর সকাল হলে সে আবারও একা একা হাঁটতে শুরু করে। আর এটা দেখে দলের বাকিরাও তার সঙ্গে এগিয়ে যেতে শুরু করে। এরপর তারা শেষমেশ সেই মরুভূমি পার হয়ে চীনের সেই গ্রেট ওয়ালের কাছে এসে পৌঁছায়। এটা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে সোজা তিব্বতে এসে পৌঁছায়, আর সেখানে একটা জনগোষ্ঠীর কাছে এসে আশ্রয় নেয়। সেখানে থাকা লোকেরা তাদেরকে পরামর্শ দেয় যে এখন আবহাওয়া ভালো না, তাই কিছুদিন তাদের সঙ্গে থাকা উচিত, কারণ ইন্ডিয়াতে পৌঁছাতে হলে তাদেরকে অনেক পাহাড় পর্বত পার করতে হবে, তাই বসন্তকাল আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এদিকে স্মিথ জানায় সে আর ইন্ডিয়া যাবে না, সে এখান থেকে লাসায় চলে যাবে, কারণ সেখানে তার একজন পুরনো বন্ধু আছে, আর তার সাহায্যে সে আমেরিকান আর্মিদের সঙ্গে যোগাযোগ করবে। আর বাকিরাও নিজেদের মনের ইচ্ছা বলতে শুরু করে। তবে পরদিন সকাল হলে দেখা যায় মিস্টার স্মিথ বাদে তারা সবাই বেরিয়ে পড়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে। এরপর তারা সামনের হিমালয় পর্বত দিয়ে এগিয়ে যেতে শুরু করে। এরপর তারা 3 জন শেষমেশ ইন্ডিয়াতে এসে পৌঁছে যায়। সেখানে থাকা গ্রামের লোকদেরকে সাহায্য করতে পেরে তারা ইন্ডিয়া সরকারের সঙ্গে কথা বলে। এরপর ইন্ডিয়া সরকার তাদেরকে নিজেদের বাড়ি ফেরত পাঠানোর জন্য সব ব্যবস্থা করে দেয়। আর এভাবেই তারা একটু শান্তিপূর্ণভাবে বাঁচার আশায় এত ভয়ানক দুর্গম পথ পাড়ি দিয়েছিল। এমনকি সেই যাত্রায় তাদের বেশ কিছু সাথীদেরকে হারাতে হয়েছিল, তবে শেষমেশ তারা নিজেদের লক্ষ্যে পৌঁছে গেছে। এরপর 1889 সালে পোল্যান্ড কমিউনিস্ট মুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, আর সেখানে থাকা সব মানুষ সব অত্যাচার থেকে মুক্তি পেয়ে যায়। এরপর বন্দী হওয়ার প্রায় 50 বছর পর আবারও ইয়ানুস নিজের বাড়িতে ফিরতে সক্ষম হয়, আর সেখানে তার স্ত্রীকে দেখা যায় যে তার জন্য এত বছর ধরে ওয়েট করছিল। আর এরই সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আসলে বেঁচে থাকার জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। নদী নালা খালবিল পাহাড় পর্বত পাড়ি দিতে পারে, মরুভূমির দুর্গম পথ পাড়ি দিতে পারে শুধুমাত্র একটু বাঁচার আশায়। এর জন্য জীবনের সবথেকে বড় মোটিভেশন হচ্ছে বেঁচে থাকা। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।